ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে এই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা 2024 ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় পর্বের আজকে 2 নম্বর পেজে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই প্রশ্নটি আজকে সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য অনুশীলন করবে। যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে সবার প্রথম তুমি পেতে পারো। আর বন্ধুদের শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। আর যারা চ্যানেলটিকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে দিই। প্রথমে একের দাগের অঙ্ক কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এগুলি MCQ প্রশ্ন। একের দাগের একের অঙ্ক আছে 12 - 2 ভাজিত 2 সমান কত। এখানে অপশানে 4টি উত্তর দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে। প্রথমে আমাকে এটি একটু সরল করে দেখে নিতে হবে, তারপর আমি উত্তরটি লিখে দেব। ঠিক আছে, দেখে নাও। প্রথমে আছে 12 - 2 ভাজিত 2। তাহলে 12 বিযুক্ত 2 সরল করলে আমরা পাবো 10 ভাজিত 2 থাকলো, ভাগ করে দিলে 5 দুগুণে 10, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে বি হলো প্রথমের উত্তর। তারপর একের দাগে 2এরটি আছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। অর্থাৎ এখানে দেওয়া আছে 1, 2, 0 এবং কোনোটিই নয়। দুটি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমাদেরকে আগে প্রথমে জেনে নিতে হবে। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা তাদেরকেই বলবো যে সংখ্যা দুটির মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। অর্থাৎ তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, অন্য কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক থাকে না। তাহলে মৌলিক সাধারণ গুণনীয়ক হতে গেলে 2, 3, 5, 7 এরকম গুণনীয়ক থাকতে হবে। তাহলে যে সংখ্যার জোড়ার মৌলিক সাধারণ গুণনীয়ক থাকে না তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। সেখানে দুটি সংখ্যা মৌলিক সংখ্যাও হতে পারে, আবার দুটি যৌগিক সংখ্যাও হতে পারে, কিন্তু তারা পরস্পর মৌলিক হতে গেলে তাদের গসাগু বা তাদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক হবে না। যেমন একটি উদাহরণ বলি, 8 এবং 9। 8 কিন্তু যৌগিক সংখ্যা, 9ও কিন্তু যৌগিক সংখ্যা। তাদের গসাগু বা সাধারণ গুণনীয়ক 1, তাই 8 এবং 9 সংখ্যা দুটি কিন্তু পরস্পর মৌলিক। তাহলে যে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে উত্তরটি লিখে দেবো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। বোঝা গেল? তাহলে লিখে দেব দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে 2এর দাগের উত্তরটি পেয়ে গেলাম এ। তারপর 3এর দাগের অঙ্কটি দেখো, 1এর 5-এর সমতুল্য ভগ্নাংশটি হলো। এখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে। সমতুল্য ভগ্নাংশ আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়। যেমন 1এর 5 আছে, আমরা কি করব, ভগ্নাংশটির লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব। যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে হবে 2 একে 2, নিচেও 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10। 3 দিয়ে যদি গুণ করি 3 একে 3 উপরে হলো, অর্থাৎ লবটি হলো 3, হরটি হবে 3 5 15। 4 দিয়ে যদি গুণ করি 4 একে 4, 4 5 20, অর্থাৎ 4 20। এইভাবে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যাবে। এখানে 1এর 5-এর সমতুল্য ভগ্নাংশ পরপর আমি এইভাবে গুণ করে করে দেখব। যেমন যদি 2 দিয়ে গুণ করি 2 একে 2, 5 দুগুণে 10, 2 এর 10 এখানে অপশানে আছে কিনা দেখে নিতে হবে। এখানে 2 এর
10 আছে, এই যে সি এর দাগ। তাহলে 1/5 সমতুল্য ভগ্নাংশটি আমরা পেয়ে গেলাম 2/10। যদি 3 দিয়ে গুণ করি, 3 একে 3, 3 5 15, যদি 3-এর 15 থাকতো তাহলে কিন্তু সেটিও হতো, কিন্তু এখানে 3-এর 16, 2-এর 15, তাহলে এগুলি হবে না। 2/10টি হবে 1/5 সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা লিখে দেবো 1/5 সমতুল্য ভগ্নাংশ হলো 2/10। 3-এর দাগের অঙ্কটি লিখে দেব 1/5 সমান লিখে দেব 1 গুণিত 2, 5 গুণিত 2 সমান হয়ে গেল 2/10। অতএব 1/5 এর সমতুল্য ভগ্নাংশ সমান 2/10, যেটি কিনা অপশান সিতে আছে। তাহলে এটির উত্তর হয়ে গেল সি। তারপর দেখো 1-এর দাগের 4-এর অঙ্কটি 3 7 4 5 2 1 2 9 এই একটি সংখ্যা দেওয়া আছে, একটি বড় সংখ্যা, এর দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য, অর্থাৎ এই সংখ্যাটির ভিতরে দুটি 2 আছে। দেখো 3 7 4 5 2, এখানে একটি 2, এখানে আরেকটি 2, তাহলে এটি যদি প্রথম 2 হয় এটি তাহলে দ্বিতীয়। এই দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য কত? প্রথম যে 2টি আছে তার স্থানীয় মান হবে 2, তারপর এগুলি 0 অর্থাৎ 2000। দ্বিতীয় যে 2টি আছে তার স্থানীয় মান হবে 2, তারপর একটি 0 অর্থাৎ 20। তাহলে প্রথম 2-এর স্থানীয় মান 2000, দ্বিতীয় 2-এর স্থানীয় মান 20, তাদের স্থানীয় মানের পার্থক্য অর্থাৎ বিয়োগফল নির্ণয় করব। তাহলে দেখো 3 7 4 5 2 1 2 9 সংখ্যাটিতে প্রথমে আছে 2-এর স্থানীয় মান 2000, 2000। দ্বিতীয় 2-এর স্থানীয় মান 20, 2 তারপর 0। তাহলে এবার এদের স্থানীয় মানের পার্থক্য, তাহলে লিখে দেব দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য কত হবে? তাহলে বিয়োগ করে দেব, বিয়োগ করলে কত পাবো? 0, 2 8 10, 1 9 10, 1 1 2, 1980। তাহলে দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য পেলাম 1980, যেটি কিনা অপশান ডিতে আছে। উত্তরটি আমরা পেয়ে গেলাম ডি, খুব সহজেই হয়ে গেল। তারপর 1-এর দাগের 5-এর অঙ্কটি কত টাকার 1/3 4 টাকা। তাহলে কত টাকার 1/3 4 টাকা, এটি কীভাবে বার করব দেখে নাও। অপশান যেখানে 4টি দেওয়া আছে তার মধ্যে কোনটি উত্তর আসবে আমরা সরল করলেই উত্তরটি পেয়ে যাব। এখানে প্রশ্নটি আছে কত টাকার 1/3 4 টাকা। এখানে আরেকটি উদাহরণ দিই, দেখো এটি আগে বুঝে নাও। আমরা যদি বলি 50 টাকার 2/5 সমান কত, আমরা কিভাবে হিসাব করি? 50 টাকার, তাহলে 50 গুণিত 2/5। এই যে এখানে টাকা এর কথা আছে, অর্থাৎ তার জন্য এর মানে হচ্ছে অঙ্কের ভাষায় গুণ। তাহলে 50 গুণিত 2/5। এবার হিসাবটা করি, 5 10 50 সমান হয়ে যাবে 10 2 20। তাহলে এখানে আমরা পেলাম 50 টাকার 2/5 সমান 20 টাকা। তাহলে 50 টাকার 2/5 সমান 20 টাকা কীভাবে পেলাম? 50 গুণিত 2/5। এখানেও সেরকম বলা আছে কত টাকার 1/3 সমান 4 টাকা। তাহলে এই কত টাকাটা এখানে 50 টাকা, ওটা অর্থাৎ বলা নেই। তাহলে কত টাকা, যদি টাকাটা বলা থাকতো আমরা কি করতাম? তার সঙ্গে 1/3 গুণ করে 4 টাকাটা পেতাম। তাহলে কোনো একটি সংখ্যার সঙ্গে যদি আমি 1/3 গুণ করি, গুণ করার পরে পেয়েছি 4, তাহলে এই সংখ্যাটি এখানে কত ছিল কিভাবে পাবো? এই সংখ্যার সাথে 1/3 গুণ করেছি, 4 পেয়েছি। তাহলে এই সংখ্যাটা কিভাবে পাবো? 1/3 গুণ করে এটা পেয়েছি, তাহলে এই কী করে পাবো?
সহজেই 4/1/3 করে দেবো, তাহলে তো পেয়ে যাবো। যেমন যদি আরও একটা সহজ করে বলি যে কোনো একটি সংখ্যা গুণিত 3 সমান আমি পেলাম 15। তাহলে এই সংখ্যাটি কত ছিল আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব, কারণ এই সংখ্যাটি ছিল 5। এই 3 দিয়ে 15কে ভাগ করে দিলেই পেয়ে গেলাম। একইভাবে তাহলে এই 4কে 1/3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পেয়ে যাব কত টাকার 1/3 অংশ, 4 টাকা। অতএব নির্ণেয় টাকার পরিমাণ আমরা এখান থেকে একবারই পেয়ে যাব, সেটা হচ্ছে 4/1/3 টাকা সমান 4 গুণিত 3, 3-1 টাকা সমান 12 টাকা, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে উত্তরটি আমরা পেয়ে গেলাম এ। খুবই সহজ অঙ্ক। তারপরে 1-6 অঙ্ক দেখো। বৃত্তের একটি অংশ, এখানে 4টি অপশন দেওয়া আছে, জ্যা, ব্যাস, বৃত্তচাপ এবং ব্যাসার্ধ। আমরা প্রথমে একটি বৃত্ত ছোট করে এঁকে নিই, তাহলে কিন্তু পেয়ে যাব যে বৃত্তের অংশ এইগুলির মধ্যে কোনটি হতে পারে। দেখো এইখানে বৃত্তের ছবি একটি এঁকেছি, যেটাকে এই মধ্যের যে বিন্দুটি এটিকে আমরা বলবো কেন্দ্র। তারপর আছে জ্যা, ব্যাস, বৃত্তচাপ এবং ব্যাসার্ধ। এইটি একটি ব্যাসার্ধ। এইখানে যদি আমি এই দুটো যোগ করি বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু, তাহলে এটি হয়ে গেল একটি জ্যা। আবার এই ব্যাসার্ধকে যদি আরও যোগ করে বাড়িয়ে দিই, তাহলে এটি হয়ে যাবে ব্যাস। তাহলে ব্যাস, ব্যাসার্ধ, জ্যা এইগুলি কিন্তু বৃত্তের অংশ নয়, কারণ বৃত্তের ভিতরের অংশ। বৃত্তের অংশ হতে গেলে এই পরিধির অংশ, যেটিকে আমরা যদি ধরি এই একটি বিন্দু এ বি মনে করি, এইটিকে বলা হয় বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ হলো বৃত্তের একটি অংশ। তাহলে আমরা লিখে দেবো বৃত্তের একটি অংশ হলো বৃত্তচাপ, যেটি কিনা অপশান সিতে আছে। তাহলে উত্তরটি আমরা পেয়ে গেলাম সি। তারপর 1-7 অঙ্কটি দেখো। দুটি সরলরেখাংশ পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখাংশ দুটির মধ্যে কোণের মান হবে 100 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি। এটা আমাকে দেখে নিতে হবে। প্রথমে আমি একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর লম্ব থাকলে কিভাবে থাকে দেখে নিই। একটি সরলরেখা, ধরো আমি একটি সরলরেখা এখানে অঙ্কন করলাম। এই এ বি একটি সরলরেখা। এ বি এর যদি যে কোনো একটি বিন্দুতে আমি মনে করি সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলে আমরা জানি যে দুটি কোণ উৎপন্ন হয়েছে এই পাশের দুটি, এই দুটি কোণ অর্থাৎ সন্নিহিত কোণ, এই দুটি কোণের সমষ্টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি সরলরেখা অর্থাৎ 180 ডিগ্রি, এবং এই কোণ দুটি কিন্তু সমান সমান। তাহলে সমান সমান যদি হয়, তাদের যোগফল যদি 180 ডিগ্রি করে হয়, তাহলে কোণ দুটির প্রত্যেকটির মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি লম্ব হয়, তাহলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে দুটি সরলরেখাংশ পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখাংশ দুটির মধ্যে কোণের মান হবে 90 ডিগ্রি, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে উত্তরটি আমরা সহজেই পেয়ে গেলাম বি। তারপর 1-8 অঙ্কটি দেখো। একটি সরলরেখার উপর
একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যাবে একটি, দুটি, তিনটি এবং অসংখ্য, এর মধ্যে কোনটি হবে আমাকে দেখতে হবে। তাহলে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে প্রথমে লম্ব অঙ্কন করি, করে দেখি কতগুলো আঁকা যায়, তারপর উত্তরটা পেয়ে যাব। তাহলে একটি সরলরেখা এ বি যদি মনে করি, এই সরলরেখার যে কোনো একটি জায়গায় বিন্দু পি নিলাম। পি বিন্দুতে এই সরলরেখা অর্থাৎ এবি সরলরেখার উপর আমি লম্ব আঁকার চেষ্টা করছি। তিনটি সরলরেখা অঙ্কন করেছি, এদের মধ্যে কোনটি লম্ব বা তিনটিই লম্ব কিনা দেখে নিই। পি, এটা যদি মনে করি নাম দিই কিউ, এটা আর, এটা এস। তাহলে পি কিউ যদি লম্ব হয়, তাহলে এই যে কোণ উৎপন্ন হয়েছে কিউ পি বি এবং কিউ পি এ, এই দুটো কোণ কিন্তু সমান সমান হবে এবং প্রত্যেকেই 90 ডিগ্রি করে হবে। যদি হয় তবেই সেটি লম্ব বলবো সেই সরলরেখাটিকে। এখানে কিন্তু হচ্ছে না, কারণ এই দুটো সমান নয়। এরপর পি আর, এই পি আর যে কোণ উৎপন্ন করেছে এই সরলরেখার উপরে আর পি বি এবং আর পি এ, তারা দুজন কিন্তু সমান সমান দেখছি এবং প্রত্যেকেই 90 ডিগ্রি করে হবে। তাহলে পি আর কিন্তু এবি সরলরেখার উপর লম্ব। আরও একটি যেটি সরলরেখা টেনেছি পি এস, সেটি যে কোণ উৎপন্ন করেছে দুটি, একটি হচ্ছে এস পি এ এইটি এবং আরেকটি কোণ এস পি বি, তারা কিন্তু কখনোই সমান নয়। তাহলে পি এস এবং পি কিউ এই সরলরেখা দুটি কিন্তু লম্ব হচ্ছে না। যদি আমি আরও এখানে একটি সরলরেখা অঙ্কন করি, সেখানেও কিন্তু কোণ দুটি সমান হবে না এবং প্রত্যেকটি 90 ডিগ্রি কোণ করেও হবে না। তাই একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে। তাহলে আমরা উত্তরটি লিখে দেব, একটি সরলরেখার উপর একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে। একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে উত্তরটি পেয়ে গেলাম এ। খুবই সহজ ব্যাপার। তারপরে দেখো একের দাগের 9 অঙ্ক 24, 36 ও 54 এর গসাগু চারটি এখানে অপশন দেওয়া আছে 9, 6, 4 এবং 12। তাহলে এই 24, 36 এবং 54 গসাগু আমাদেরকে একটু কষে দেখে নিতে হবে, তাহলে উত্তরটি পেয়ে যাব। খুবই সহজ ব্যাপার। প্রথমে 24 এবং 36-এর গসাগু করে নেব। 24, 36 যদি হয় 1 দিলাম, 24 হলো, বিয়োগ করলে 12, 24 এবার এখানে নামিয়ে দিলাম, 12 দুগুণে 24। তাহলে 24 এবং 36-এর গসাগু পেয়ে গেলাম আমরা 12। এবার এই 12 এবং আরও একটি যে সংখ্যা আছে 54, তার সাথে গসাগুটি করব। 4 12 48, 6, 12 আবার এখানে নামিয়ে দিলাম, 6 দুগুণে 12। এখন 12 এবং 54-এর গসাগু 6। তাহলে 24, 36 এবং 54 এর গসাগু আমরা পেয়ে গেলাম 6। 24, অতএব 24, 36 ও 54 এর গসাগু সমান 6, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে উত্তরটি আমরা পেয়ে গেলাম বি। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এরপরে দেখো 2 দাগের অঙ্ক, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 8 সমান 8, অর্থাৎ এগুলি প্রত্যেকটি 1 নম্বরের প্রশ্ন।
একের দাগের অঙ্ক দেখো আছে 15%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 15% অর্থাৎ শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা জানি শতকরার চিহ্নটি তুলে দিতে হয় এবং 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই 15কে 100 দিয়ে ভাগ করলে 15/100 কাটাকাটি করে যদি ছোট একটু করতে পারি অর্থাৎ লঘিষ্ঠ আকারে করে দিলাম, সেটি হচ্ছে সামান্য ভগ্নাংশ। তাহলে আমরা পেয়ে যাব 15% সমান 15/100। 5 দিয়ে যদি কাটাকাটি করি 5 3 15, 5 20 100 সমান হয়ে গেল 3/20। অতএব নির্ণেয় সামান্য ভগ্নাংশটি সমান 3/20। ঠিক আছে, তারপরে দেখো 2-এর দাগের অঙ্ক আছে 1/2/5কে শতকরায় প্রকাশ করো। সামান্য ভগ্নাংশ অর্থাৎ শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করলাম এর আগের অঙ্কটিতে। এখন ভগ্নাংশটি দেওয়া আছে, তাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে তাকে ভগ্নাংশটিকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এই যে ভগ্নাংশটি আছে 100 দিয়ে গুণ করব। তার আগে এই যে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তারপর 100 দিয়ে গুণ করব, তাহলে শতকরা পেয়ে যাব। দেওয়া আছে 1/2/5। 1/2/5কে অপ্রকৃত ভগ্নাংশে করলে প্রথমে দুটোই গুণ করতে হয়। 5 থেকে 5, 5 2 যোগ করলে 7, 7/5। তাকে যখন আমরা শতকরা করব তাহলে গুণিত 100 লিখে দিতে পারি, তাহলে শতকরা চিহ্নটি কিন্তু দিয়ে দিতে হবে। গুণ করে দিলে 5 দিয়ে যদি কাটাকাটি করি 5 20 100, 7 2 14, শূন্যটি পাশে বসে গেল, 140%। খুবই সহজ অঙ্ক। তারপরে দেখো 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণ কেন? ব্যাসার্ধটা ছোট, ব্যাসটা বড়। এটা বৃত্তের যদি আমরা ছবি আঁকি তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো এইটি একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র যদি মনে করি ও, কেন্দ্র বরাবর যে জ্যা যোগ করে দিলে আমরা পেয়ে যাব এটা ব্যাস। যদি এটির নাম দিই AB, তাহলে AB হচ্ছে ব্যাস। আবার AO কিংবা OB এদের প্রত্যেকটিকে কিন্তু ব্যাসার্ধ বলা হয়, অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। তাহলে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ সত্য। অতএব এখানে লিখতে পারবো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বিবৃতিটি সত্য। ঠিক আছে, তারপর 2-এর দাগের 4-এর অঙ্কটি দেখো 8.23 গুণিত 0.3 এর মান কত? খুবই সহজ, এটা মুখে মুখে হিসাব হয়ে যাবে। প্রথমে দেখো 3 দিয়ে গুণ করে দিই, মুখে মুখে গুণ হয়ে যাবে, তবু আমি এখানে পাশে একটু করে রাখছি, তাহলে সহজ হবে, বুঝতেও সুবিধা হবে। 0.3, কারণ এটা মুখে মুখেই গুণটা হয়ে যায়। 3 দিয়ে গুণ করলাম, 3 3 9, 3 2 6, 3 8 24। এইবার দশমিক, এখানে দশমিকের পরে দুটি অঙ্ক আছে 1 2, এখানে একটি আছে 3, তাহলে 1 2 3 ডান দিক থেকে 3টির পর আমি এখানে বসাবো 1 2 3, তাহলে দশমিক এইখানে হয়ে গেল, সমান হয়ে যাবে 2.469। তাহলে এটি খুবই সহজ, মুখে মুখে হয়ে যাবে, কারণ 3 দিয়ে গুণ করে দশমিকটা যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাব। তারপরে 2-এর দাগের 5-এর অঙ্ক 0.65 ভাজিত 0.5 এর মান কত? এটি একটি ভাগ অঙ্ক, খুবই সহজ। কিভাবে করছি দেখো। এই অঙ্কটিকে দেখো আমি দুটিভাবে করতে পারি, এই দুটি নিয়মে আমি কিন্তু করে দেখাচ্ছি। প্রথমে দেখো এই যে ভাগ আছে তাকে আমরা ভগ্নাংশ লিখতে পারি,
0.65 ভাজিত 0.5। ঠিক আছে, ভাগে ভগ্নাংশ লিখেছি। এবার দশমিকটি তুলব। দশমিক তুলতে গেলে দশমিকের পরের অঙ্কগুলি সমান করতে হবে, অর্থাৎ এখানে আছে দুটি, এখানেও দুটি করতে হবে। একটি আছে, আমি একটি শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে দুটি হয়ে গেল। এরপর দশমিকটি কিন্তু উঠে যাবে। এবার আমি যদি এটাকে কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 5 10 50, 5 13 65, সমান হয়ে গেল 13/10। এটা যদি দশমিকের ভাগ করে দিই, যেহেতু একের পরে একটি শূন্য আছে, এখানে দশমিক আছে, তাহলে এক ঘর বাম দিকে সরে আসবে, হয়ে গেল 1.3। এটি উত্তর। এবার এর আরেকটি পদ্ধতিও আছে, অর্থাৎ আমি যদি এটাকে ভাগ করি 0.5 0.65 ভাগ যদি করি, এখানেও কিন্তু দশমিকটি আমাকে প্রথমে তুলে দিতে হবে। তাহলে এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের পর এখানে দুটি অঙ্ক, এখানে একটি আছে, দুটি করে দিলাম, উঠে গেল। এখানে 50, এখানে 65, বাম দিকে শূন্য, কোনো দাম নাই। তাহলে এবার যদি ভাগ করি, 50 একে 50, 5 নামলো, 5 একে 6, 15, তাহলে দশমিক দিলাম, শূন্য হয়ে গেল। 3 দিলে 3 5 15, 0, 150 সমান পেয়ে গেলাম 1.3। এইভাবেও করতে পারি, আবার এইভাবেও করতে পারি। দুটি নিয়মই কিন্তু সহজ, যেটি সহজ লাগবে পরীক্ষাতে সেটি করবে। ঠিক আছে, তারপরে 2 দাগের 6 অঙ্ক, 121 বর্গমূল কত? বর্গমূলের দুটি পদ্ধতি আছে, একটি ভাগ পদ্ধতিতে বর্গমূল আর একটি উৎপাদকের সাহায্যে বর্গমূল। আমি যে কোনোভাবে করতে পারি, কারণ এখানে বলা নেই কিন্তু কিভাবে করতে হবে। তাহলে 121 বর্গমূল আমরা উৎপাদক করেও করে দিতে পারি, আবার ভাগ পদ্ধতিতেও করতে পারি। ঠিক আছে, 121 প্রথমে উৎপাদকের সাহায্যে আমি করছি। 11 দিলাম, 11 কে 11, 1 থেকে 11, তাহলে 121 সমান পেয়ে গেলাম 11 গুণিত 11 সমান 11 মাথায় 2, অর্থাৎ 11 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম, অতএব 121 বর্গমূল, বা তাকে চিহ্ন যদি লিখি √121, এটা বর্গমূলের চিহ্ন আমরা জানি, সমান হয়ে যাবে 11। এটি হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল। আবার যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দিই এটিকে, 121 ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে প্রথমে ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিতে হবে। এটি প্রথম জোড়া, আরও একটি, এটিও একটি জোড়া। এইবার বর্গমূলের একটি নামতা আছে, আমরা জানি 1 গুণিত 1 সমান 1, 2 গুণিত 2 সমান 4, 1 একে 1, 2 দুগুণে 4, তারপর 3 3কে 9, 4 4 16। এটি প্রথম আমাকে এখানে গণতি করে বসাতে হয়। প্রথম যে জোড়াটি, এই যে জোড়া আছে এখানে 1, এই নামতা থেকে বসাতে হবে। যেখানে এর থেকে বেশি হয়ে যাবে সেখানে থেমে যেতে হবে, কিংবা যদি মিলে যায় তাহলে সেটি লিখতে হবে। সবসময় যে মিলে যাবে তার কোনো মানে নাই। এখানে 1 আছে, মিলে গেছে, 1 একে 1, তাহলে 1 দিলাম। এবার পরের জোড়াটি নামাতে হয়, প্রথমে এটি বিয়োগ করতে হবে, এখানে যেহেতু মিলে গেছে তাহলে বিয়োগ করলে 0। পরের জোড়া 1 জোড়া আমরা নামাতে পারবো, আর এইখানে যেটি পেয়েছি তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, তাহলে 2 একে 2 হলো। এবার এই জোড়াটি আমরা নামালাম, যেহেতু এখানে 0 হয়ে গেছে, নামালাম। এরপর এর পাশে সংখ্যা বসাতে হবে। যদি 1 বসায় তাহলে 1 দিয়ে গুণ করব, যদি 2 বসায় তাহলে 2 দিয়ে গুণ করব। এভাবে কতক্ষণ গুণ করব? যতক্ষণ না এইটির সমান বা তার থেকে কম হয়। বেশি হয়ে গেলে কিন্তু তার আগেরটা নিয়ে নিতে হবে। তাহলে এখানে 1 বসালে দেখছি মিলে যাচ্ছে, 1 দিলাম, মিলে গেল। এই 1 এইখানে দিতে হবে, এইটি পেয়ে গেলাম বর্গমূল। তাহলে নির্ণয় বর্গমূল এই পেয়েছিলাম √121, এখানেও পেয়ে গেলাম √121 সমান 11। দুটি পদ্ধতি সহজ, যেটি সহজ লাগবে পরীক্ষাতে কিন্তু সেটি করবে। ঠিক আছে, এরপরে এসেছি, দেখো 2 দাগের 7 অঙ্ক, সত্য বা মিথ্যা লেখো। অঙ্কটি দেওয়া আছে 9 স্কোয়ারের মান 80, এটি সত্য বা মিথ্যা আমাকে দেখাতে হবে। তাহলে 9 স্কোয়ার এর মান প্রথমে আমরা হিসেব করি,
9 স্কোয়ার তাকে হিসাব করলে হবে 9 গুণিত 9 সমান হচ্ছে 9 9 81, কিন্তু দেওয়া আছে 9 স্কোয়ারের মান 80। অতএব বিবৃতিটি মিথ্যা। খুবই সহজ ব্যাপার। তারপরে 8 দাগের অঙ্ক আছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লেখো। তাহলে সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান প্রথমে জানতে হবে, তারপর তাদের অনুপাত নির্ণয় করব। দেখো এখানে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এঁকেছি। তাহলে সমবাহু ত্রিভুজ হলে তার 3টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এ বি সমান বিসি সমান সিএ, এই 3টি বাহুর দৈর্ঘ্য সমান। 3টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে 3টি কোণের মানও সমান হবে। এবার 3টি কোণের মান যদি সমান হয় তাহলে এ বি সি কোণ সমান বি এ সি কোণ সমান এ সি বি কোণ। আবার আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তারা যদি সমান সমান হয় তাহলে আমরা লিখতে পারি 3 গুণিত এ বি সি, 3টেই যেহেতু সমান সমান 180 ডিগ্রি। সেখান থেকে আমরা পেয়ে যাব প্রত্যেকটি কোণের মান 180 ডিগ্রি বাই 3 সমান হবে 3 ছক 18 সমান 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি করে। অতএব সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, 3টি কোণের মান পেয়ে গেছি 60 ডিগ্রি করে। তাহলে অনুপাত হবে 60:60:60। 3টি যদি 60-60 হয় তাহলে 60 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 1:1:1। খুবই সহজ অঙ্কটি। তারপরে দেখো 2 দাগের একদম শেষের অঙ্ক অর্থাৎ 9 দাগেরটি 7:5, এই অনুপাতটির পূর্বপদ কত? অনুপাতের আমরা জানি দুটি পদ থাকে, একটি পূর্বপদ, পরেরটিকে উত্তরপদ বলে। অর্থাৎ প্রথমেরটিকে বলা হয় পূর্বপদ, শেষেরটিকে বলা হয় উত্তরপদ। তাহলে এখানে 7:5 এই অনুপাতের 7টি হচ্ছে পূর্বপদ। এখানে পূর্বপদ কোনটি জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা লিখে দেব 7:5 এই অনুপাতের পূর্বপদটি হল 7। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।